একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে। দর্শক, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য নিয়ে হাজির হতে হয় এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়িতে হাসনাত আবদুল্লাহ দলবল নিয়ে গোপন বৈঠক করেছেন এমন দাবিতে একটি ভিডিও শনিবার ভোর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। তবে শেষ অবধি জানা গেল ভিডিওটি অন্তত 2 মাস আগের এবং কৌশলে ক্যাপশনটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। ওদিকে বেশ কয়েকটি ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে ইসরায়েলকে নাকি 100 কোটি টাকা সহায়তা দিয়েছেন ডক্টর ইউনূস। পরে জানা গেল এটিও গুজব। দর্শক, সংবেদনশীল এমন অন্তত 5টি অপতথ্যের ফ্যাক্ট চেক এখন আমার হাতে। শুরুতে চলুন সেটা দেখে নিই, তারপর আলাপে যাব। সম্প্রতি একটি পোস্ট বেশ কয়েকটি ফেসবুক পেজ থেকে ছড়িয়েছে, যেখানে দাবি করা হয়েছে ইসরায়েলকে নাকি 100 কোটি টাকা সহায়তা দিয়েছেন ডক্টর ইউনূস। তবে সত্যটি তুলে আনলো ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার। প্রতিষ্ঠানটি জানায় বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট সূত্র ব্যবহার করে ইন্টারনেটে ছড়ানো হচ্ছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টিকে মিথ্যা বলে জানিয়েছে। ওদিকে গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়িতে হাসনাত আবদুল্লাহ তার দলবল নিয়ে গোপন বৈঠক করছেন এমন একটি ভিডিও শনিবার ভোর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। রীতিমতো ঝড় তোলা ভিডিওটি যে মিথ্যা তথ্য দিচ্ছে সেটা নিশ্চিত হয় ফ্যাক্ট চেকিংয়ে। ভিডিওটি প্রায় 1 মাস আগে গত 23 ফেব্রুয়ারি। এটা এখন নতুন করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর কিছুক্ষণ বাদে আরেকটি পোস্ট ছড়িয়ে পড়ে ফেসবুকে, যেখানে দাবি করা হয় রিফাইন্ড আওয়ামী লীগ ইস্যুতে সাংবাদিক খালেদ মহিউদ্দিন নাকি ছাত্র জনতাকে হাসনাত আবদুল্লাহর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। কিন্তু অনুসন্ধানে জানা যায় খবরটি সত্য নয়। একটি ভুয়া ফেসবুক প্রোফাইল থেকে এ সংক্রান্ত পোস্ট ছড়ানো হলে কিছু গণমাধ্যম সেটিকে খালেদ মহিউদ্দিনের মন্তব্য হিসেবে প্রকাশ করে। পরবর্তীতে খালেদ মহিউদ্দিন নিশ্চিত করেন যে তার নামে পরিচালিত এই পেজটি ভুয়া। থেমে নেই সাম্প্রদায়িক উস্কানি। এই যেমন ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে হিন্দু মহিলার নাবালিকা মেয়েকে বন্দুকের মুখে উগ্রপন্থী মুসলিমরা স্কুলে যাওয়ার পথে অপহরণ করেছে। প্রশাসন আর পুলিশ নাকি নীরব। ফ্যাক্ট চেক করে জানা গেল বিষয়টি সাজানো মিথ্যা। এখানে কোনো অপহরণের ঘটনা ছিল না, কোনো উগ্রবাদী মুসলিম বা সাম্প্রদায়িকতাও এখানে জড়িত ছিল না। প্রকৃতপক্ষে প্রেম ঘটিত কারণে মেয়েটির হিন্দু প্রেমিক তাকে তুলে নিয়ে যায় এবং পরবর্তীতে তাকে শাখা সিঁদুর পরিয়ে একসাথে ছবিও পোস্ট করে। এখানেই শেষ না, নেত্রকোনায় একটি হিন্দু বাড়িতে নাকি জামাত শিবিরের নেতাকর্মীরা আগুন দিয়েছে এমন দাবিতে একটি আগুনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে বিষয়টি যে মিথ্যা সেটা জানা গেল রিউমার চেক করে। 2024 সালের খাগড়াছড়ির একটি অগ্নিকাণ্ডের ঘটনাকে সাম্প্রতিক বলে চালিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ভুক্তভোগী পরিবার হিন্দু ধর্মাবলম্বী নয়, বরং মুসলিম। দর্শক, আজ 5টি ফ্যাক্ট চেক করতে গিয়ে দেখা গেল বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক ও আন্তর্জাতিক খবরগুলোকে বিকৃত করে মিথ্যা ছড়ানো হচ্ছে। অন্যদিকে সামাজিক ও ধর্মীয় ইস্যুতেও চলছে অপতথ্যের প্রচার। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রাকিব হাসান, একাত্তর। দর্শক, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্রল করতে গিয়ে এরকম অজস্র পোস্ট দেখেছি, সেগুলো আমাদের চোখে পড়েছে এবং পরবর্তীতে আমরা যে সমস্ত প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক করে তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাদের দেওয়া যে ফ্যাক্ট চেকিংগুলো সেগুলোর মধ্যে থেকে সবচেয়ে সংবেদনশীল কয়েকটা তুলে ধরার চেষ্টা করলাম এবং এখান থেকে আমরা আলাপে যেতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ। জনাব আক্কাস আহমেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন এবং আপনি দেখতে পাচ্ছিলেন আমরা সংবেদনশীল কয়েকটি পয়েন্টের ফ্যাক্ট চেকগুলো তুলে ধরার চেষ্টা করলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে যখন দেশে যেই জিনিসটা ঘটে সেটাকে কেন্দ্র করে গুজব ছড়াতে থাকে। কিছুদিন আগে আমরা দেখলাম যে ধর্ষণ নিয়ে সরগরম ছিল গোটা দেশ, প্রতিবাদ বিক্ষোভ হচ্ছিল, সেটাকে কেন্দ্র করে গুজব এসছে। এরপর গাজার উপর যখন ইসরায়েল হামলা চালালো যুদ্ধবিরতি লঙ্ঘন করে, সেটা নিয়েও গুজব দেখতে পাচ্ছি। হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাস নিয়ে আমরা গুজব দেখতে পাচ্ছি। সব কিছু মিলে আসলে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে আমরা বারবার গুজব ছড়াতে দেখছি। মানে কারণটা আপনি আসলে কি দেখেন এবং যারা করছে তারা আসলে কোন উদ্দেশ্যে এই কাজটা করছে? ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে আমি বলবো যে এটা একটা পলিটিক্যাল প্রোপাগান্ডা। পলিটিক্যাল প্রোপাগান্ডা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি এটার পিছনে একটা রাজনৈতিক মোটিভ বা একটা রাজনৈতিক পলিটিক্যাল ইন্টারেস্ট জড়িত। এটা পলিটিক্যাল প্রোপাগান্ডা।
এটা দেখবেন যে যারা এটা ডোমেস্টিক্যালি হোক বা ইন্টারন্যাশনালি হোক, আমরা যেটা বলি যে ডোমেস্টিক্যালি যে যারা এগুলো করতেছে, ফেসবুকে যে ফেক নিউজ ছড়াচ্ছে, এটার পিছনে দেখবেন যে কোনো পলিটিক্যাল পার্টি কিংবা পলিটিক্যাল ওয়ার্কার, কর্মীরা যুক্ত, এবং সেটা তারা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য কিংবা যেটাকে আমি বলি ডিলেজিটিমাইজ করার জন্য সেই রাজনৈতিক প্রোপাগান্ডাটা তারা ফেসবুকে ছড়িয়ে দিয়ে থাকে। এবং সেটার মাধ্যমে আমি মনে করি যে একটি পাবলিক ওপিনিয়ন বা পাবলিক পারসেপশন তৈরি করা, জনমত তৈরি করে সেটাকে লেজিটিমেসি দেওয়ার জন্য এবং পাবলিক পারসেপশন তৈরি করে সেটাকে জাজমেন্ট দেওয়ার জন্য এটা করে থাকে। এবং সেটা ডোমেস্টিক্যালিও হয়, আবার ইন্টারন্যাশনালিও হয়। ইন্টারন্যাশনালি আমরা যেটা দেখতেছি যে রিসেন্টলি আমাদের দেশে যে সরকারের পরিবর্তন হলো, সেই সরকার পরিবর্তনের ফলে পার্শ্ববর্তী রাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি, সেটার ক্ষেত্রে আমরা পরিবর্তন দেখলাম। কেন পরিবর্তন দেখলাম? যে আমাদের দেশের যে ইন্টারনাল বা ডোমেস্টিক অ্যাফেয়ার্সে তাদের যে একটি কর্তৃত্ব, অথরিটি বা তাদের যে একটি ইনফ্লুয়েন্স, প্রভাব, সেটা কমে যাচ্ছে বা কমে যাবে। এই ভিত্তিতে তারা বাংলাদেশের বিরুদ্ধে একটি দানি প্রোপাগান্ডা এবং কনস্পিরেসি বলেন বা তারা শুরু করেছে, যেটা একটা তারা সেটাকে একটা লেজিটিমেসি দেওয়ার জন্য। আমি আপনাদেরকে একটি কথা বলি, সেটা হচ্ছে যে গিভ এ ব্যাড নেম বিফোর কিলিং দ্য ডগ। কুকুর পাগল হয়ে গেছে, সেজন্য কুকুরকে হত্যা করতে হবে। এখন কুকুরকে হত্যা করার আগে কুকুরের বিরুদ্ধে একটা ইস্যু লাগবে। তো এখন সেটা হচ্ছে কি, বাংলাদেশের বিরুদ্ধে হোক বা বাংলাদেশের সরকারের বিরুদ্ধে হোক, সেটা একটা ইস্যু লাগবে। সেটা সাম্প্রদায়িক ইস্যু হোক, সেটা ধর্মীয় ইস্যু হোক, সেটা রাজনৈতিক ইস্যু হোক, সেটা বর্ডার হোক, সেটা যে কোনো একটা ইস্যু, সেটাকে সামনে নিয়ে এসে সেটাকে এজেন্ডা করে, পলিটিক্যাল এজেন্ডা করে সেটার ব্যাপারে একটা পাবলিক ওপিনিয়ন, এই জাতীয় ভোগান্তির সম্মুখীন আমরা শুধু যে বাংলাদেশ একা হচ্ছে তা না, আমরা দেখতে পাচ্ছি গোটা বিশ্বে আসলে এই ধরনের গুজব ফেস করতে হচ্ছে। কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড যে সমস্ত দেশগুলো আছে, ডেভেলপিং কান্ট্রি হিসেবে আমরা আসলে সেরকম জায়গায় যেতে পারছি না। এখানে আসলে কোন দুর্বলতা কাজ করে আসলে? আমি বলবো সেটা হচ্ছে কি, সেরকম এগুলো হচ্ছে যে সমস্ত কান্ট্রিগুলো, ডেভেলপিং কান্ট্রিগুলোতে এই ধরনের টেন্ডেন্সিটা বেশি দেখা যায়। বাংলাদেশে এর বাইরে না, ভারতীয় যে হচ্ছে না সেটা না, পাকিস্তানেও সেটা হচ্ছে এবং অন্যান্য উন্নয়নশীল রাষ্ট্রেও সেটা হচ্ছে, আমাদের দেশেও সেটা হচ্ছে। এবং আমি বলেছি যে আমাদের বর্তমানে যে অবস্থাটা আমাদের হয়েছে, সেটা হচ্ছে কি আমাদেরকে এগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদেরকে এটাকে আমাদেরকে ফাইট করতে হবে। আমাদের দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে, দেশের স্বাধীনতার স্বার্থে, দেশের রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে এটাকে ফাইট করতে হবে। এটাকে বিভিন্নভাবে ফাইট করতে হবে। আমি এখানে একটি কথা বলবো, আমাদের যে এটার যে কনসিকুয়েন্সটা, এই যে রিউমার, আমি যেটাকে রিউমার পলিটিক্স বলি, এই রিউমার পলিটিক্সের কারণে বা ফেক নিউজের কারণে একটা দেশ, আমি যদি বলি, আমি একটি ইউরোপিয়ান কান্ট্রির উদাহরণ দিই। সেটা হচ্ছে কি 1989-এ ইউগোস্লাভিয়াতে একটা স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট মারা গিয়েছে এবং পুলিশ তাকে হত্যা করেছে। এই নিউজটাকে বেস করে একটা রিউমার ছড়ানো হলো, পরবর্তীতে সেখানে সোশ্যাল প্রোটেস্ট হলো, সেই প্রোটেস্টের উপর বেস করে সরকারের পতন হলো। এবং আমরা যদি চীনের দিকে তাকাই, 1989-এ যেটা তিয়ানানমেন স্কোয়ারে যে মুভমেন্টটা হলো, সেটাও কিন্তু ফেক নিউজকে বেস করে, এবং সেখানে একটা ম্যাস কিলিং হয়েছে। সেটা একটা উদাহরণস্বরূপ আমি বলবো, এটা একটা বিশাল, আসলে আমরা যদি উদাহরণ ঘাটতে যাই, আমরা দেখবো যে অনেক আসলে এরকম উদাহরণ আছে যে একটা গুজবের উপর ভিত্তি করে আসলে বড় ধরনের সহিংসতা তৈরি হয়ে গেছে, এবং সেই রকম বিশৃঙ্খলার জন্য আবার পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীকেও মুভমেন্টে যেতে হয়েছে। আমরা জানি সমাধানের ক্ষেত্রে শর্ট টার্ম, লং টার্ম, মিড টার্ম অনেক ধরনের সমাধান আছে, কিন্তু এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে আমাদের করণীয়টা কি এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য? কারণ গুজব দিন দিন বাড়ছে আসলে। ধন্যবাদ। এটা আসলে আমরা যদি বলি, আমি লং টার্ম যদি বলি, সেটা আমাদের আইনি কাঠামোতে যেতে হবে, আমাদেরকে ল ফর্মুলেট করতে হবে, সেটা ল ইমপ্লিমেন্ট করতে হবে ল এনফোর্সিং এজেন্সির মাধ্যমে, আমাদের জুডিশিয়ারি আছে। তবে শর্ট টার্ম যদি আমি বলি যে এটাকে হ্যান্ডেল করার জন্য, এটাকে ডিল করার জন্য সেটা হচ্ছে কি আমরা সাইবার সিকিউরিটি ট্রাইব্যুনাল করা যেতে পারে। সাইবার সিকিউরিটি ট্রাইব্যুনাল করে যারা এই ফেক নিউজ, দেশের স্বার্থবিরোধী, স্বার্থবিরোধী যারা কাজে জড়িত, দেশের ইন্টারনালি তাদেরকে আইনের আওতায় নিয়ে এসছে এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে 100 দিনের মাধ্যমে, 50 দিনের মাধ্যমে, 20 সময়ের মধ্যে যদি তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া যায়, কয়েকজনকে শাস্তি দিলে দেখা যাবে যে এটা অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাচ্ছে। পরবর্তীতে যারা এই সমস্ত কাজগুলো, ফেক নিউজ বলেন বা পলিটিক্যাল প্রোপাগান্ডা বলেন, সেটা আসলে করার সাহস পাবেন।
এটি আমি মনে করি যে মানে স্বল্পমেয়াদী এই ধরনের একটি পদক্ষেপ আমার মনে হয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে নেওয়া যায়। অনেক ধন্যবাদ। বেশ চমৎকার কিছু পরামর্শ দিলেন এবং যেই সাইবার সিকিউরিটি ট্রাইব্যুনালের মতো করে যদি আমরা এভাবে একটা সমস্যার সমাধানের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করি, সেক্ষেত্রে হয়তো বিচারটাও নিশ্চিত হয় এবং বিচার হয়ে গেলে হয়তো পদগুলো কমে আসবে গুজব ছড়ানোর। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক এভাবেই একই সময়ে, এবং আপনারা যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটি একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন, এবং মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এখানে, অথবা ফেসবুকে যুক্ত হতে পারেন www.facebook/fakenewsscanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।